আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হাম উপসর্গে ২৪ ঘন্টায় ২ জেলায় প্রাণ গেছে ৫ জনের। জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতেই চলছে রোগীদের চিকিৎসা। স্বার্থবিরোধী হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে বললেন বাণিজ্যমন্ত্রী। জ্বালানির অজুহাতে বাজার প্রভাবিত করা হলে ছাড় নেই। রাতে বৃষ্টি, দিনে রোদ। হাওরে ধান শুকানো নিয়ে কৃষকের কাটছে না দুশ্চিন্তা। সহায়তা দিতে ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে সুনামগঞ্জে। বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে দেশি বিদেশি ৫ শতাধিক সংবাদকর্মী, গবেষক, সম্পাদকের যোগদান। দাবি কমানো যায়নি ঝুঁকি ও নজরদারির শঙ্কা। এখন শুনবেন বিস্তারিত। হাম উপসর্গে থামছে না মৃত্যুর মিছিল। সিলেট ও বরিশালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৫ শিশুর। এর মধ্যে সিলেটেই মারা গেছে ৪ জন। প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪ জন। গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেলে নতুন ভর্তি হয়েছেন ৫৩ জন। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ২৪ ঘন্টায় হাম উপসর্গের মৃত্যু হয়েছে ১ জনের। নতুন রোগী ভর্তি ৩৩ জন। চাঁদপুর সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৫ জন। বর্তমানে হাসপাতালটি চিকিৎসাধীন ৪৫। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতেও রোগীর ভিড়। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা সংকুলান না হওয়ায় বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার কোথাও একই বেডে একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। রংপুর বিভাগে হাম পরিস্থিতির অবনতিতে শঙ্কিত অভিভাবক ও স্বাস্থ্য বিভাগ। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত মারা গেছে ৪ শিশু। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একই শয্যায় চিকিৎসা নিচ্ছে ২-৩ জন শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জায়গা সংকুলান না হওয়ায় এমন পরিস্থিতি। এতে উৎকণ্ঠা ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। এদিকে ওয়ার্ডের অনেক ফ্যান নষ্ট থাকায় ভ্যাপসা গরমে দুর্ভোগ আরও বাড়িয়েছে রোগী ও স্বজনদের। প্রতিদিনই রংপুর ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে রোগী আসছে এখানে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের ৩টি রুমকে করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। রোগীর চাপের কারণে একই বেডে চিকিৎসা দেয়া হচ্ছে ২ থেকে ৩ শিশুকে। নতুন পুরনো রোগী এক বেডে থাকায় হাম ছড়ানোর শঙ্কা অভিভাবকদের। এদিকে ওয়ার্ডের বেশিরভাগ ফ্যান অচল থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ শিশুরা। অক্সিজেনের সিলিন্ডার কম থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। হাসপাতাল পরিচালক জানান, রোগীর চাপ বেশি থাকায় বিপাকে তারা। প্রয়োজনের তুলনায় শয্যা কম থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে যায় তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই আছে, এমনটাই বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে জেলা পরিষদের উদ্যোগে সিলেট বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, জ্বালানির কারণে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেন, বন্দরের সক্ষমতা বাড়ানোর খুবই জরুরি, তা না হলে পণ্যের পরিবহন ব্যয় কমানো সম্ভব নয়। ২৩ দিন বন্ধ থাকার পর আবারও সচল হলো রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরব থেকে আনা ক্রুড অয়েল দিয়ে সকাল ৮টা থেকে পরিশোধন কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। এর আগে সকাল 7:30 থেকে ফায়ার্ড হিটারে শুরু হয় প্রসেসিং। ঘণ্টাখানেক পর পুরো দমে ক্রুড পরিশোধন শুরু হয়। প্রসেসিং হয়ে পেট্রোল, অকটেন ও ডিজেল নির্ধারিত ট্যাঙ্ক ফার্মের স্টোরেজে পাঠানো হচ্ছে। একই সাথে শোধনাগারের পাশের জেটিতে থাকা লাইটারেস থেকে চলছে জ্বালানি খালাসের কাজ। কর্মকর্তারা জানিয়েছেন, প্রক্রিয়া শেষ করে এসব জ্বালানি রাষ্ট্রায়ত্ত 3টি তেল কোম্পানির কাছে সরবরাহ করা হবে। মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি বন্ধ হয়ে যায়। এরপর হরমুজ প্রণালী এড়িয়ে সৌদির ইয়ানবু বন্দর থেকে লোড করা ক্রুড অয়েলবাহী জাহাজ এমটি নিমেনিয়া বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। রাতে বৃষ্টি, দিনে রোদ। হাওরে এখন দুর্যোগকাল। সুনামগঞ্জের কৃষক সড়ক ও বাড়ির উঠানে ধান শুকিয়ে কুল পাচ্ছেন না। একে তো অকালপক্ষ ধান, তার উপর তা ঠিকমতো শুকাতে না পারায় শস্য নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য তালিকা প্রণয়নের কথা জানিয়েছে প্রশাসন। সুনামগঞ্জে হাওরের বুক জুড়ে এখন শুধু ফসল বাঁচানোর লড়াই। সাম্প্রতিক প্লাবনে তলিয়ে যাওয়া ফসল ঘরে তুলতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষক। রাতে বৃষ্টি আর দিনে প্রখর রোদ, এমন প্রতিকূল পরিস্থিতিতে চাষির কষ্টের ফসল। আরো কয়েকটা দিন রোদের দেখা পেলেই টিকে যাবে বছরের খোরাকিটুকু, আশা তাদের।
জেলা প্রশাসন জানিয়েছে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত 50,000 কৃষকের তালিকা তৈরি হয়েছে, পর্যায়ক্রমে তাদের সহযোগিতার আশ্বাস। হাওরের এই ধানের ওপর নির্ভর করে বছর কাটাতে হয় এই অঞ্চলের কৃষককে, তাই পরিকল্পিত ফসল রক্ষা বাঁধের দাবি তাদের দীর্ঘদিনের। বিস্তর অভিযোগ পাচ্ছি যারা প্রান্তিক কৃষক তাদের কাছ থেকে। তারা বলছেন যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু কোনোভাবেই এখন পর্যন্ত তালিকাবদ্ধ হচ্ছেন না। জেলা প্রশাসন বলছে এখন পর্যন্ত সুনামগঞ্জের 50,000 ক্ষতিগ্রস্ত কৃষক তালিকাবদ্ধ হয়েছে এবং ইতিমধ্যে 400 কৃষককে 7,500 টাকা করে প্রণোদনা এবং 20 কেজি করে চাল দেওয়া হয়েছে। তবে প্রান্তিক যারা কৃষক আছেন তারা কিন্তু এই পর্যায়ের আওতায় আসছেন না বলে আমাদেরকে অভিযোগ জানাচ্ছেন। এবং সবচেয়ে বেশি অভিযোগ যেটি হচ্ছে স্থানীয় মেম্বারদের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন যে স্থান করছেন, এতে বাদ পড়ে যাচ্ছেন প্রকৃত যেই কৃষক। তবে আমরা জেলা প্রশাসনের কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এত অল্প সময়ে তালিকাটা করাটা খুবই কষ্টসাধ্য বিষয়, যেহেতু আরো কয়েকদিন সময় বাড়ানো হয়েছে। শুধু কাগজে কলমে নয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সত্যিকার অর্থে সবাইকে একমত হতে হবে। তাহলে দুর্নীতি, অনিয়ম রোধ এবং জনস্বার্থে সাংবাদিকতার আসল শক্তি কাজে লাগানো যাবে। ম্যানেজমেন্ট রিসোর্সেস এবং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI আয়োজিত বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে এসব আলোচনা উঠে আসে। প্রথম সম্মেলনে দেশি বিদেশি 5 শতাধিক সাংবাদিক, গবেষক, সম্পাদক অংশ নিয়েছেন। রাজধানীর র্যাডিসন হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সাংবাদিকরা এখনও হীনতায় ভোগেন, ঝুঁকি ও নজরদারির সংখ্যা কমানো যায়নি। গবেষকরা বলেন, রাজনৈতিক চাপ এবং প্রাতিষ্ঠানিক সেন্সরশিপের কারণে অনেক প্রতিবেদন আলোর মুখ দেখে না। তাছাড়া অনুসন্ধানী প্রতিবেদনের জন্যও রয়েছে তহবিলের অভাব। দাবি, অনেক সাংবাদিক রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠতে পারেন না। এ সময় যমুনা টেলিভিশনের CEO ফাহিম আহমেদ বলেন, বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা কিছু ক্ষেত্রে প্রশাসনকে তৎপর হতে বাধ্য করেছে। যে বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে প্রায় 10টি দেশের থেকে সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক থেকে শুরু করে গণমাধ্যম নিয়ে যারা গবেষণা করেন তারা কিন্তু এসেছেন, এবং যে কারণে তাদের এক ধরনের মিলন মেলা তো হয়েছে, এবং সেই মিলন মেলার কিছু অংশ কিন্তু আপনি এখন একটু পেছনে দেখতেও পাচ্ছেন। একটু দেখাতেও চাই, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, বিভিন্ন পত্রিকা তারা কিন্তু একে অপরের সাথে কুশল বিনিময় করছেন। দেখতে পাচ্ছেন অনেকে নিজেদের এই স্মৃতিগুলোকে ধরে রাখারও চেষ্টা করছেন ছবি তুলে, এবং এই ধরনের যে সময়গুলো এগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। এটি এই জার্নালিজম কনফারেন্সের একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে সকাল থেকে আমরা দেখছিলাম যে অনুসন্ধানী সাংবাদিকতাকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে, যে কারণে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে কিন্তু 2টো সেশন হয়েছে এবং বেশ লম্বা সেশন হয়েছে। এবং দেশি বিদেশি গণমাধ্যমের যারা সাংবাদিক তারা সবাই নিজের দেশের প্রেক্ষাপট থেকে আসলে অনুসন্ধানী গবেষণার যে অনুসন্ধানী সাংবাদিকতার যে বিভিন্ন বাধা বা চ্যালেঞ্জগুলো সেগুলো নিয়ে তারা কথা বলেছেন, এবং সেই কথাগুলোর ধারাবাহিকতায় কিন্তু এখন যেটি হতে যাচ্ছে যে এতক্ষণ ধরে আসলে সব নির্দিষ্ট রুমে কমন সেশন হয়েছে, কিন্তু এখন যেটি হবে সেটি হচ্ছে আলাদা আলাদা রুমে আসলে বিভিন্ন ক্ষেত্রে সেশন